আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো দাম বৃদ্ধির পরেও IQ Z11 কি এখনো সেরা চয়েস? ওকে। দাম বৃদ্ধির পর IQ Z11 এটা কি আসলে সেরা কিনা সেটা আমরা দেখব। তো ভিডিওটির নিচে অবশ্যই এটিসি চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1 2, 3 গ্লোবাল ফোনের দাম বেড়ে যাওয়ার কারণে আমরা সবাই চাইনিজ ফোনের দিকে মুভ করছিলাম। হুম, এখন চাইনিজ ফোনগুলোরও দাম বেড়ে গেছে ভাই, ভালো অবশ্যই, পরিমাণে অবশ্যই। বেড়ে গেছে। যা যা অফার করতেছে আগের মতন ফ্যাসিনেটিং লাগতেছে না। বেশ বড় সড়ো মিস্টেক ধরতে পারতেছি। আগে ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে ওয়াও ওয়াও করে যাইতাম যে এত কম দামে এত জোস জিনিস কীভাবে দিচ্ছে, বাট এখন আর সেটা হচ্ছে না। নতুন ডিভাইস আসছে IQ Z11, চায়নায় খুব রিসেন্টলি লঞ্চ হলো, আমাদের দেশে চলে আসছে। আমরা আজকে একটা ফার্স্ট ইমপ্রেশন নিয়ে আসছি। ওকে। এটার যে আগের ছোট ভাই ছিল IQ Z10, বেশ পপুলার একটা ডিভাইস ছিল। ওইটার স্টার্টিং প্রাইস হয়েছিল বাংলাদেশে 32,000 টাকা, যতক্ষণ আমার মনে পড়ে 8,128। এইটা স্টার্ট হয়েছে 8,256 দিয়ে। স্টোরেজটা বেশি দিচ্ছে, ভেরি গুড, বাট প্রাইসটা 8,000 টাকা বেশি। হোয়াট? প্রথমত তো র্যাম স্টোরেজ সংকটের কারণে দাম একটু বাড়ছে। এরপরে আবার BD22 ইউয়ান মানে হচ্ছে চাইনিজ যে কারেন্সি, সেই কারেন্সির মধ্যে এক্সচেঞ্জ রেট, কনভার্সন ওরে! রেটটা অনেকটাই বেড়েছে। ভালো হ্যাঁ, পরিমাণে সেটাই, বাড়ছে। সেটাই। আমি লাস্ট ভিডিওতে বললাম, এটা তো জানা রাখি যারা জানেন না, আমরা যে গ্যাজেট কেনাকাটা করি বিজনেস এন্ডে প্রায় 15% থেকে 12%-এর মতন দাম বাড়ছে বাংলাদেশি টাকার তুলনায় চাইনিজের ইউয়ানের ক্ষেত্রে। সো ফোনের ক্ষেত্রেও খুব স্বাভাবিক ব্যাপার। সব মিলায়া এত বড় একটা অঙ্কের জাম্প, এইটা খুব গায়ে লাগতেছে। 1,00,000 টাকার ফোন 1,10,000 টাকা হলে তো গায়ে লাগে না, কারণ কি যে 1,00,000 টাকা অ্যাফোর্ড করতে পারে, 1,10,000 টাকা 12,000 টাকা ফাইন। বাট একটা 30,000 32,000 টাকা দামের ফোন যখন 40,000 টাকা মার্কেটে অনেক, এন্ট্রি অনেক, নেয়, অনেক। তখন জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগে। অ্যান্ড এই প্রাইস রেঞ্জে যারা কিনে তাদের টাকাটা একটু বেশি কষ্ট করে জোগাড় করা লাগে। অবশ্যই, সেই অবশ্যই। জায়গা থেকে জিনিসটা আমি হতাশ হয়ে যাচ্ছি আসলে। মানে সো এটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। মানে আজকে আমরা দেখব যে IQ Z11 ঠিক আছে? তো এর ছোট ভাই যেটা Z10 ছিল, যেটা বের হয়েছিল গত বছরে সেটার দাম ছিল 30,000 বা 32,000 টাকা। বাট এখন এটা যেটা আপগ্রেড ভার্সন ঠিক আছে? আপডেট ভার্সন যেটা Z11 এটা 8,000 টাকা বেশি মানে 40,000 টাকা লঞ্চ হচ্ছে যেটা কিন্তু আসলেই হতাশার ব্যাপার। কারণ এই বাজেটে আমরা যারা ফোন কিনি অনেক কষ্ট করে কি ফোনের টাকা জমিয়ে ফোন কিনি এটাই স্বাভাবিক। তার সাথে আমি অবশ্যই একমত। বাট এখন দামটা এরকমভাবে বেড়েছে যে কি আর বলা যেটা আসলেই হতাশার ব্যাপার। দাম বেড়ে যাওয়ার সাথে, সাথে কি তারা কি ফোনে যেরকম স্পেক দেওয়ার কথা মাঝে, মাঝে ওরকম স্পেক পায় না যেটা আরেকটা সমস্যা। ঠিক আছে? তো আমরা তারপর দেখব যে এটাতে কি, কি দিয়েছে সেটা আমরা দেখব প্লাস রিঅ্যাক্ট করব। তো চলো ভিডিওটি আবার প্লে করি। IQ Z11টা আমাদের কাছে একদম গরম গরম পাঠায় দিছে সেলটেক সেলটেক বিডি বিডি। ওকে। সেলটেক বিডি চাইনিজ ফোনের ক্ষেত্রে বেশ ভালো পরিমাণে কালেকশন রাখে, চাইনিজ ফোনের জন্য রেকমেন্ডেড রইলো। গ্লোবাল ফোনও তারা সেল করে, আপনি ডেফিনেটলি কিনতে পারেন। বসুন্ধরায় তাদের ব্রাঞ্চ আছে। সেলটেক বিডির যেই ফেসবুক পেজ সবকিছু আমরা হচ্ছে এটা পুরনো ডেসক্রিপশন বক্সে দিয়ে মানে রাখছি, কিনতে চাইলে শপ যোগাযোগ তোমরা করতে চাইলে দেখতে পারেন। পারো বাট এটাই আরকি। এখন কিনতে মানা করব, কারণ 40,000 টাকা কোনোভাবে এটা কেনার মতো দাম না। হুম, আমরা এক্সপেক্ট করতেছি যদি 35,000-এর দিকে আসে, হ্যাঁ তখন এটা আপনার চয়েস লিস্টে ঢুকবে, তখন আপনি যাচাই বাছাই করে কিনতে পারেন। সো IQ Z11 ফোনটা আমার পছন্দ হয়েছে আউটসাইড থেকে। তিনটা কালার মনে হয় আছে, এর মধ্যে আমাদেরটা শাইনি কালার খুব সুন্দর লাগছে আমার কাছে, হুম। আকাশি কালার। ব্রাশ টাইপের একটা হচ্ছে টেক্সচার দেয়া, খুব লাইটলি দেখা যায়। ফিঙ্গারপ্রিন্ট ওইভাবে পড়ে না বলতে গেলে, এটা একটা কমপ্লিট প্লাস্টিক বডির ফোন। আপনি ফ্রেমটা ব্যাকটা সবকিছুই প্লাস্টিক পাচ্ছেন। আরও বেশ কিছু ঘাটতি আছে ভাই, আমি আপনারা যাইতে যাইতে বলতেছি। আমার কাছে ভালো লাগছে এটা ফর্ম ফ্যাক্টরটা। ইউজুয়ালি 6.83 ইঞ্চের যে ডিসপ্লেওয়ালা ফোনগুলো হয় সেগুলো হয় অতিরিক্ত চওড়া, অ্যান্ড চওড়া ফোন আমার কাছে ভালো লাগে না। এটা কিন্তু একটু লম্বাটে হয়েছে। আগের এস সিরিজের ফোনগুলো যে ছিল S21 S22 আলট্রা, সরি S23 আলট্রা, ওগুলো যেরকম একটু লম্বার দিকে বেশি ফোকাস দিত, এইটা ওইরকম একটা লম্বাটে ফর্ম ফ্যাক্টরে করছে, অ্যান্ড এই জন্য হাতে নিয়ে ভালো লাগতেছে। যদিও ওয়েটটা একটু বেশি, 216 গ্রামের মতন ভর, ও! বড় ব্যাটারি দিছে। ওয়েট ম্যানেজমেন্টটা একটু বেটার হইতে পারতো। সেটাই তো ২১৬ গ্রাম কিন্তু এটা অনেকটা ওয়েট। ঠিক আছে? এখানে যদি এই ২০৮ গ্রাম বা ১০ গ্রামের মতো রাখতে পারত তাহলে বদনটা ঠিকঠাক ছিল। বাট ২১৬ গ্রাম না একটু বেশি, ঠিক আছে? একটু বেশি। বাট বর্তমানে কি সিলিকন কার্বনের যুগ, তো ওই হিসেবে ব্যাটারিগুলো তো কাগজের মতো পাতলা হয়। তো ওই হিসেবে আরেকটু ওয়েটটাকে আরেকটু কমানো যেতে পারত। যার ওয়েটটা ওই হিসেবে কি অনেকটাই বেশি। তারপরও যাদের বড় হাত আই থিংক বেশি সমস্যা মানে একটু কি বলে তুমি মানে ইউজার ফ্রেন্ডলি হয়ে গেলে কি এটা আর সমস্যা হবে না। তো চলো ভিডিওটি প্লে করি। 8.25 মিলিমিটার থিকনেস, মানে স্লিম ফোন বলা যাচ্ছে না হ্যাঁ, অনেক এটাকে। মোটা। হ্যাঁ, IP6869 রেটিং আছে, ওকে। আইপির ক্ষেত্রে হাইয়েস্ট। মিলিটারি গ্রেডের ড্রপ অ্যান্ড প্রোটেকশন আছে, রেটিং দেয়া আছে, মানে আপনি ভাঙচুরের ক্ষেত্রে হুম, একদম টপ নচ কোয়ালিটি পাচ্ছেন। সেটাই। স্টেরিও স্পিকার আছে, যথেষ্ট মিনিমাল একটা ডিজাইন, আমার কাছে ঠিকঠাক সুন্দর লাগছে। স্পেশাল কিছু না, বাট ইট ডাজ দ্য জব। সামনের দিকে যে বেজেলস আরেকটু ন্যারো হইতে পারতো মনে হয়, বাট
টু বি অনেস্ট এটা একটা 30,000 টাকার দিকের ফোন সেটাই। অ্যাকচুয়ালি। না ডিসপ্লেটা দেখতে সুন্দর লাগছে। চিন বেজেল একদম সিমেট্রিক্যাল ন্যানো রেখেছে যেটা দেখতে সুন্দর লাগছে। বাট বেজেলটা না আরেকটু ন্যানো হতে পারত। ঠিক আছে? কারণ এর থেকেও লম্বা ন্যানো ডিসপ্লে দেখি তো যেটা হতে পারত। বাট ওভারঅল ডিসপ্লেটা বেশ সুন্দর। পাঞ্চোল কাটাটা ঠিকঠাক আছে। তো ওভারঅল ঠিকঠাক আছে। তো চলো বিউটি প্লে করি। যদিও বাংলাদেশে এখন আমাদের 40,000 টাকা কিনতে হইতেছে। সো সেই বিবেচনায় হ্যাঁ, ওইটা ঠিকঠাক। 6.83 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল, রেজোলিউশন 1.5K, হুম। 165 হার্টজের রিফ্রেশ রেট। দেখে অনেক ভালো ও! লাগে, বাট চাইনিজরা কিন্তু এগুলো একটু বেজলেস টাইপের ক্লেম করে বসে। অ্যাকচুয়ালি আপনি 120 হার্টজ পাবেন। সেটাই। 99% জায়গায় 120 হার্টজে সঠিকভাবে হোল্ড আপ করতে পারে, সেটা এই প্রাইসের ফোনের ক্ষেত্রে যথেষ্ট। তারপরে ডিসপ্লে ব্রাইটনেস দিয়ে রাখছে পিক 5000 নিটস। ও! বিশ্বাস করার দরকার নাই, 2000 নিটস পর্যন্ত মনে হয় ম্যাক্স পায়, হুম। বা 1600-1700 দিকে পাবে, যেটা পিক হয় আর কি এইচবিএম এর ক্ষেত্রে। এইচবিএম এর ক্ষেত্রে যেটা হয় সেটাই আপনার কাজে লাগবে। সো সেটাই জেনে রাখেন, এন্ড আউটডোরে কোনো সমস্যা হয় নাই, ওকে ঠিকঠাক মানে পাই। ৫,০০০ নিটস এ পিক ব্রাইটনেস দিচ্ছে ঠিক আছে যেটা তারা অবশ্যই নাম্বার গেমিং করেছে। বাট আমরা আউটডোর যদি ঠিকঠাক ইউজ করতে পারি তাহলে ঠিক আছে সমস্যা নাই। বাট আউটডোরে যদি আবার না দিতে পারি তাহলে সমস্যা। বাট ওভারঅল হাই মানে এসবিএম যেটা ওটা ২০০০ নিটস এর মতো হয়তো আই থিংক পাবে। তো আউটডোরে কোনো সমস্যা নেই। তো চলো বিউটি প্লে করি। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, এইসব সাইডে মোটামুটি কাভার্ড। ফ্রন্টের যে পাঞ্চ হোলটা, এইটার পাশে যে ব্ল্যাক বর্ডারটা, এটা একটু বড়, আচ্ছা, এইটুক আচ্ছা, পর্যন্ত আচ্ছা। আমি ধরতে পারি। আর ডিসপ্লেটা লাস্ট টাইম Z10 এ ছিল কিন্তু কার্ভড, হালকা কার্ভ ছিল আর কি, এইবার পুরো ফ্ল্যাটে চলে গেছে। হুম, ফ্ল্যাটের ক্ষেত্রে এই মানুষ এখন বেশি প্রেফার করতেছে। এছাড়া ওয়াইড ব্যান্ড এলন সার্টিফিকেশন আছে, ওকে। সো আপনার স্ট্রিমিং এর ক্ষেত্রে ফুল এইচডি পাইলেন, সমস্যা হয়ে গেছে। এইচডিআর সার্টিফিকেট নাই, এইচডিআর এ নো শো দেখাচ্ছে। এমনি ইউটিউব ভিডিও টিডিও ওগুলাতে তো সমস্যা নাই, এটা অতটাও বাজেট ফোন না যেহেতু। ডিসপ্লে সাইডে যেই দাম নিচ্ছে, হ্যাঁ এই দাম অনুযায়ী ইটস গুড এনাফ, এর থেকে বেশি দেওয়ার কিছু নাই বেসিক্যালি। দেন হার্ডওয়্যারে আমি পুরোপুরি ভালো বলতে পারতেছি না, যদিও এটাতে মিডিয়াটেক ডায়মেনসিটি 8500 চিপসেট হুম, দেয়া, যথেষ্ট পাওয়ারফুল এন্ড অবশ্যই, ক্যাপাবল অবশ্যই। একটা চিপসেট। বাট আপনি দেখেন একটু 6 মাস আগে খুব সম্ভবত OnePlus Nord C5 অফিসিয়াল ফোন ওয়ারেন্টি সহ, সেটাতে ডায়মেনসিটি 8350 দেয়া ছিল অফিসিয়াল ফোনে। সেখানে আমি চাইনিজ রমের ফোন, তারপর আনঅফিসিয়াল 8500, খুব একটা মিলতেছে না। হুম। যদিও লাস্ট টাইম Z10 এ ছিল হচ্ছে স্ন্যাপড্রাগন 7S Gen 3, এইবার 8500 মিডিয়াটেকে শিফট হয়েছে, সমস্যা নাই। বাট আর একটু বেটার চিপসেট মোস্ট ডেফিনেটলি এটা ডিজার্ভ করে আমার মনে হয়। না এটা যে যেহেতু ৳৪০,০০০ ফোনের প্রাইস তো হিসেবে আরেকটু বেটার দিলে ভালো হতো। বাট এটা যেটা দিয়েছে এটা কিন্তু অবশ্যই একটা পাওয়ারফুল SoC। তুমি রেগুলার গেমিং থেকে শুরু করে হার্ডকোর গেমিং সবই করতে পারবে, কোনো সমস্যা নেই। প্লাস যারা ভিডিও এডিটিং করো বা যারা হেভি মাল্টিটাস্কিং করো তাদের জন্য ঠিকঠাক আছে, সমস্যা নেই। বাট এর থেকেও আরো ভালো চিপসেট আছে অবশ্যই। তো স্ন্যাপড্রাগন 8 Gen 5 এরকম দিলে আরো ভালো হতো। বাট এটা তুমি অনায়াসে 8 Gen 1 বা 8 Gen 2 এর সাথে কি কম্পেয়ার করতে পারো। মানে ওরকম তোমার কি পারফরম্যান্স দিবে যেটা কিন্তু আসলেই ভালো। বাট আই থিংক বাজেটটা যদি আরেকটু কম হতো ৪০,০০০ না হয়ে যদি ৩৫ বা হতো তাহলে বলতাম যে না চিপসেট একদম পুরোই একদম কি ভ্যালু ফর মানি, ঠিক আছে? বাট ওভারঅল তারপর চলে ঠিকঠাক আছে। তো চলো বিউটি প্লে করি। কম্পিউটার আছে রেডমি টারো 5, ওইটা তো সিমিলার টাইপের চিপসেট দেয়, এই জন্য আমি বেশি ব্যাশ করতেছি না। রেডমি টারো 5 এ হচ্ছে ডায়মেনসিটি 8500 আলট্রাটা, হুম, দিন শেষে এটা একটা ক্যাপাবল পাওয়ারফুল গুড এনাফ চিপসেট, যেটা এই বললাম। পর্যন্তই আর কি। একদম এক্সট্রিমলি সুপার পাওয়ারফুল এই প্রাইস রেঞ্জে ফাটায় উড়ায় ফেলতেছে, তেমন কিছু ভাবার প্রয়োজন নাই। বাট র্যাম রম টাইপের ক্ষেত্রে ওরা আগের বারের তুলনায় এবার একটা বেটার কম্বিনেশন দিতে পারছে, এই জন্য পারফরমেন্সে হ্যাঁ স্টিল একটা পজিটিভ মার্ক দিয়ে ওকে ভালোভাবে পাস করানো যায়। ইউএফএস 3.1 অথবা ও 3.0 স্টোরেজ ইউজ এটা করছে, কম। আমরা বেঞ্চমার্কিং এ স্টোরেজের স্পিড অনুযায়ী ধারণা করে বলতেছি। 3.1 বাই 3.0 ঠিক আছে? তারা বেঞ্চমার্ক মানে টেস্ট করে বলতেছে, ঠিক আছে? যদি এরকমটা হয় তাহলে এটা বাজেট হিসেবে না এটা অনেকটা কমও লাগে। কারণ আমরা এই বাজেটে কিন্তু 4.1 বা 4.2 দেখে থাকি বা 4.0 দেখি, ঠিক আছে? বাট ওই হিসেবে না ইউপিএসটা একটু কম হয়ে গেছে। তা তা বাট তারপরেও ঠিকঠাক আছে, খারাপ না। বাট 4 দিলে 4.1 দিলেও কি ভালো হতো। বাট তারা সেটা দেয়নি, যেটা কিন্তু সমস্যা। তো চলো বিউটি প্লে করি। এক্সাক্টটা চাইনিজরা ভাই খুব কমই ডিক্লেয়ার করে। অ্যান্ড র্যাম টাইপ হচ্ছে LPDDR5X, সো LPDDR5X র্যাম, ইউএফএস 3.0 আর 3.1 যদি রম হয়, আর ডায়মেনসিটি 8500, হ্যাঁ ইটস এ গুড কম্বিনেশন মোস্ট হুম, ডেফিনেটলি বলা যায়। লাস্ট টাইম Z10 এর কিন্তু ছিল 2.2 ইউএফএস 2.2, হ্যাঁ, যেটার ভালো কারণে আপডেট আমি হয়েছে একটু তাহলে। কিন্তু ভালোই ডলার দিছিলাম। এবার তারা আপগ্রেড করে ঠিকঠাক করছে। হ্যাঁ, হুম। এটা আনটুটুতে ও 22 লাখের মতো স্কোর করছে, ইমপ্রেসিভ। অ্যান্ড থ্রটলিং টেস্ট আমরা করছি, স্ক্রিনে আপনি হচ্ছে দেখতে পারতেছেন হুম। ভিজুয়ালি রেজাল্টটা মানে কেমন। আমরা ২২,০০,০০০ পাচ্ছি যেটা অবশ্যই গুড একটা গুড স্কোর বলা যেতে পারে। যেটাতে বললাম যে আমরা হেভি টাস্কিং, মাল্টিটাস্কিং, ভিডিও ওয়াচিং, ভিডিও এডিটিং প্লাস হেভি গেমিংও করতে পারবো, কোনো সমস্যা নেই। তো যেটা খুবই ভালো। বাট হ্যাঁ, এটা ভালোই, খারাপ না। আমার কাছে চিপসেটের না সমস্যা বাট দামটা একটু বেশি হয়ে যাচ্ছে এটাই একটা সমস্যা। দামটা কম হলে আরো ভালো হতো। তো চলো বিউটি প্লে করি।
আমাদের গেমিং টেস্টে ইমপ্রেশনে যদিও কম করি, বাট কিছু জিনিস ট্রাই করলাম, লাইক পাবজিতে ম্যাক্স 60 FPS সাপোর্ট করতেছে, আচ্ছা, এটা আচ্ছা। চাইনিজ রোমের একটা ইস্যু। 90 FPS সাপোর্টটা যদি চলে আসে তাহলে ভালো, যদি না চলে আসে তাহলে আর কি ধরা ভাই। পাবজি তো স্মুথলি চলছে, 25-30 মিনিট খেলে 6%-এর মতো চার্জ ড্রপ করছে, ওকে। অ্যান্ড হিট হয়েছিল 39°C মতন। এরপর আমরা ডেল্টা ফোর্স খেলছি, এইটা একটা অপটিমাইজড গেম, বাট আমরা দেখছি যে 15 মিনিট খেলার পরে ফ্রেম ড্রপ করতেছে, একটু স্টার্টার করতেছে। ফাইট করার সময় জিনিসটা খেয়াল করছি আমরা ভালোভাবেই। ডেল্টা ফোর্স এই ফোনে 120 FPS সাপোর্ট করতেছে, বাট এই ফ্রেম ড্রপগুলা নোটিসেবল ছিল ডেল্টা ফোর্সের ক্ষেত্রে। মোস্ট ডেফিনেটলি আমরা শিওর 25 মিনিট গেম খেলার পর হিট হয়েছিল 40°C মতো, অ্যান্ড চার্জ ড্রপ করছিল 7%। মোস্ট প্রবাবলি ডেল্টা ফোর্স এখনো এই চিপসেট বাই ডিভাইসের সাথে অপটিমাইজড হতে পারে নাই, এই জন্য লাগতেছে। কারণ ইউজুয়ালি আমরা ডেল্টা ফোর্সে কিন্তু ল্যাগ বা হচ্ছে কি বলে ফ্রেম ড্রপ এগুলা আরও কম পাওয়ারফুল চিপসেটের ফোনেও দেখি না। দেন কল অফ ডিউটি মোবাইল, ওইটাতে আবার একদম স্টেবল পাইছি, 144 FPS পর্যন্ত সাপোর্ট করতেছে, মানে অপশন দেখাচ্ছে, খেলতে পারতেছি স্মুথলি। এই জায়গায় আমরা ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি যেহেতু অপটিমাইজড একটা গেম। অ্যান্ড সবশেষে একটা হেভি গেম ট্রাই করছি, গেনশিন ইম্প্যাক্ট। ওইটা খুবই গ্রাফিক ডিমান্ডিং গেম, 60 FPS পর্যন্ত সাপোর্ট করে স্বাভাবিকভাবেই, 56-57-এর মতো লক ছিল। এই জায়গায় চার্জ একটু বেশি ড্রপ করছে, 25 মিনিট পর 8% চার্জ কমে যায়, অ্যান্ড হিট টাচ করছে তো আরও বেশি, 41.5°C। হিউজ, হিউজ। এটা প্রচুর ডিমান্ডিং একটা গেম, এখানে খাবে খুব স্বাভাবিক। বাট এই মাল্টিপল গেমগুলো টেস্ট করে আমার কাছে যেটা ফিল হইলো যে এই ফোনটা ওর কম্পিটিশন অ্যান্ড পাশাপাশি তুলনামূলক অন্যান্য ফোনগুলোর তুলনায় একটু বেশি হিট হচ্ছে, একটু বেশি হিট হচ্ছে। ইউজুয়ালি এইরকম পাওয়ারফুল বা এর থেকে পাওয়ারফুল ফোনের থেকে আমরা মোটামুটি 1-2-3°C কম হিট দেখি এই গেমগুলোতে, এই সেম সেশন রানে। আমরা তো নিয়মিত টেস্ট করতেছি বিভিন্ন ফোনে, এইটাতে আমার মনে হলো একটু বেশি হিট হচ্ছে, এটা নিয়ে আমরা একটু কনসার্ন। হ্যাঁ, ওরা হচ্ছে ভেপর কুলিং চেম্বার ইউজ করছে, আইসডোম 7K কি জানি লেখা রাখছে চাইনিজ ওয়েবসাইটে, বাট অতটা ইফেক্টিভ মনে হচ্ছে না এখন পর্যন্ত। আচ্ছা, ফুল আচ্ছা। রিভিউতে এটা ক্লিয়ারলি বলতে পারবো। সফটওয়্যার সাইডে অরিজিন OS 6 অ্যান্ড্রয়েড 16 এর উপর বেস করা, কত বছর আপডেট দিবে জানা যায় না, বাট 2+3 মোস্ট প্রবাবলি। ওরা চাইনিজ ফোনের ক্ষেত্রে মোটামুটি এমনই করে। ইউআই ভালো, বাট চাইনিজ রম, এই জন্য কনসার্ন জানায় দিই যে ভাই নোটিফিকেশন ডিলে নোটিফিকেশন এটা ইস্যু একটা থাকবে। আসলেই সমস্যা। আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ক্ষেত্রে নোটিফিকেশন ডিলে পাবেন, অবশ্যই। লেটে আসবে, সবসময় কল আসলে পপ আপ করবে না। কিছু টোটকা আছে, আমরা তো শতবার উপরে বলে ফেলছি, অবশ্যই মানে বাট কিছু টোটকা আছে সেটা তোমরা চাইলে অবশ্যই তুষার ভাইয়ের ভিডিও দেখতে পারো বা স্যাম ভাইয়ের ভিডিও অবশ্যই আছে। আমিও দেখেছি সেক্ষেত্রে। বাট তারপরও মানে চাইনিজ ফোনগুলো একটা সমস্যা, নোটিফিকেশন তারপরও ডিলে হয়, যেটা একটা আসলে সমস্যা। এটা বাদ দিলে ওভারঅল চাইনিজ ফোনগুলো ঠিকঠাক আছে, খারাপ না মোটামুটি। মানে কি মানে হেভি ফোন হলে মানে এরকম পাওয়ারফুল নিলে তো অবশ্যই মানে গেমিং মোটামুটি করতে হবে, সমস্যা নাই। যদিও এটা গেম করলে মানে গেম প্লে করলে যেটা হয় মানে হিট জেনারেট একটু বেশি করে, যেটা বা একটু সমস্যা বা কনসার্ন এর ব্যাপার। ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। সময় কাজ করবে না সেটা জেনে বুঝে কেনা ভালো। এই জন্য কর্মজীবী মানুষদের একটু বিরত থাকতে বলি অবশ্যই, এই অবশ্যই, ধরনের অবশ্যই। চাইনিজ ফোনগুলো কেনার থেকে। গ্লোবাল ফোনে একটু কম স্পেকে থাকলেও শান্তি। ইউজুয়াল চাইনিজ ফোনের মতো প্রি ইনস্টল অ্যাপ আছে, বেশ কিছু এআই অ্যাসিস্ট্যান্ট, এআই ফিচার টিচার আছে, এআই ইরেজার এনহ্যান্সমেন্ট এগুলো কাজ করে। অ্যাপ ওপেনিং ক্লোজিং টেস্ট করলাম, সব কিছু সুন্দর স্মুথ, পারফরমেন্সের ক্ষেত্রে যথেষ্ট ভালো পাইছি। অ্যান্ড অরিজিন OS 6 দেখতেও সুন্দর করছে, অত পুরো মেজর iPhone, কোনো চেঞ্জ iPhone। আনে নাই। মানে লিকুইড একদম লিকুইড গ্লাস, ঠিক আছে? মানে আইফোন যেটা তুষার ভাই মাত্রই বলল, মানে পুরোই আইফোনের মতো একদম। যেটা দেখতে খুবই সুন্দর লাগে, খারাপ না। অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা আইফোনের একটা ফিল পাচ্ছি। তো চলো ভিডিওটি প্লে করি। গ্লাসটা বাদে, লিকুইড গ্লাস মানে ওই যে আইফোনে যেমন দেখেন আর হ্যাঁ, কি, সেটাই। ওইরকম একটা ব্যাপার স্যাপার। বাট সফটওয়্যার সাইডে আমি বলবো চাইনিজ রমের নোটিফিকেশন দিলে বাদে আপনি মোটামুটি স্যাটিসফাই থাকবেন, হ্যাঁ, এটা একটা অবশ্যই। স্টেবল ইউআই। এরপরে আসে ব্যাটারি, অ্যান্ড এই ফোনটা ব্যাটারিতে কিং। 9020 ইমপ্রেসিভ, mAh ইমপ্রেসিভ। ব্যাটারি, 9000 mAh সিলিকন কার্বন ব্যাটারি, ভাই বিশাল ব্যাকআপ পাবেন। অবশ্যই। আমাদের সিলিকন কার্বন ব্যাটারি টেস্টটা কি আপনি দেখছেন? না দেখলে মিস করতেছেন, কারণ আপনার নেক্সট 2-3 বছর পর্যন্ত হলেও এই রেফারেন্স ডাটাগুলা, ওই রেজাল্টগুলো আপনার জানা লাগবে। 8000-এ কেমন ব্যাকআপ দিচ্ছে, 9000-এ কেমন ব্যাকআপ দিচ্ছে, 10,000, 7000-এ কেমন ব্যাকআপ দিচ্ছে সেটা। সো 9000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি থেকে আমাদের টেস্ট রেজাল্ট অনুযায়ী যেটা অ্যাপ্রক্স করা যায় সেটা হচ্ছে 10 থেকে 11 ঘন্টার মতন এসওটি ইজিলি। মানে আপনি 2 দিন এই ফোনটা টানা চালাতে পারবেন। আপনি যদি হেভি ইউসেজও করেন তাও 11-12 ঘন্টা টানা চালানো সম্ভব, এমন হচ্ছে ব্যাপার। অনেক মানুষের 2.5 দিনও চলে যাবে। পাশাপাশি বক্সে 90 ওয়াটের ওয়াও, চার্জার দেওয়া ইমপ্রেসিভ। আছে, 1 ঘন্টার আশেপাশে ফুল চার্জ হয়ে যায়। যেটা আসলে মানে ব্যাটারি কম্বোটা এক কথায় অসাধারণ। 9020 mAh ব্যাটারি প্লাস 90 ওয়াটের কি ফাস্ট চার্জার, তো যেটা কিন্তু আসলেই ভালো। মানে যারা মডারেট ইউজ করবে বা নরমাল ইউজ করবে তারা তো অবশ্যই 2 দিন থেকে 2 থেকে 2.5 দিন মানে ব্যাকআপ পাবে। আর যারা মোটামুটি হেভি ইউজ করে 10 থেকে 11 ঘন্টা, আর মডারেট তো করলে তো 1 দিন থেকে 1.5 দিন মতো ব্যাকআপ পাবে। তো যেটা ব্যাটারি ব্যাকআপ নিয়ে আই থিংক কারো সমস্যা হওয়ার কথা না, বা কারোর মানে চিন্তার দিন শেষ। ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি।
সো চার্জিং এর ক্ষেত্রে কোনো চিন্তা নাই, অ্যান্ড এটা ব্যাটারিটাই এটা সবচেয়ে স্পেশাল বিষয়। এই 9000 8000 অনেকেই দিচ্ছে, বাট এই প্রাইস রেঞ্জে ও মনে হয় এখন হাইয়েস্ট আছে। ওর যে কম্পিটিশন রেডমি টার্বো 5 ওইটাতে কিন্তু আরো কম 7000-এর লেভেলের দিকে একটা ব্যাপার স্যাপার। সো ব্যাটারির ক্ষেত্রে এটা ডেফিনেটলি মানে টপ লেভেলের প্রশংসা পাওয়ার যোগ্য। অন্যদিকে এইটার ক্যামেরার ক্ষেত্রে আমি বেশ হতাশ, কারণ এটাতে প্র্যাকটিক্যালি পিছনে একটা ক্যামেরা দেয়া। সিরিয়াসলি? অন্যরা ওই যে খেলনা একটা আলট্রা ওয়াইড দেয় না, সেটা ওরা বাদ দিয়ে হায় দিছে। হায়। আহ ये सब क्या देखना पड़ रहा है। প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের সনি IMX82 মোস্ট প্রবাবলি মানে এখানে আমরা দেখতে পাচ্ছি মানে ২ টা সেন্সর, একটা কি ফ্ল্যাশ লাইট, ঠিক আছে? তার মানে প্রাইমারি সেন্সর পাচ্ছি 50 মেগাপিক্সেল, আর যেটা আরেকটা ধরনের কি ক্যামেরা সেন্সর ক্যামেরার মতো দেখতে পাচ্ছি, ওটা আসলে ফেক ক্যামেরা বা ডামি ক্যামেরা, যেটা কিন্তু আসলেই হতাশার ব্যাপার। মানে এই জায়গায় এটলিস্ট একটা আর্টওয়ার দিলে আসলেই ভালো হতো, বাট তারা সেটাও দেয় না, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। ডাটা এখনো জানা যায় না এই নতুন দেখে। ওআইএস সহ 82 হওয়ার কথা, একদম জাতীয় লেন্স একটা বহায় দেয়, অথবা LYT 600, একই জিনিস ঘুরে ফিরে আর কি। আর ফ্রন্টে একটা 16 মেগাপিক্সেলের সেটাও ক্যামেরা কম, দিছে। সেটাও কম। আসেন কিছু পিকচার স্যাম্পল দেখি, দেখা বুঝি যেটা কিরকম। এখন এটা একটা পারফরমেন্সের দিকে একটু ঝুঁকে পড়া ফোন, অ্যান্ড এই চাইনিজ রোমের ফোনগুলা ইউজুয়ালি পারফরমেন্সের দিকে ফোকাস করা থাকে, ওরা ক্যামেরাতে খুবই অবহেলা করে। সো সেই রকম জিনিসই আপনি এক্সপেকটেশন রাখেন। অবশ্যই, অবশ্যই। মানে একটু হ্যাঁ, কিছু কালার মানে কালার যেগুলো একটু বেশি কালারফুল সেগুলো একটু বুস্ট করা ঠিক আছে। বাট ছবিগুলো দেখতে না একটু ডার্কিশ লাগছে। অবশ্যই সেটা মানে এখানে অবশ্য আমার কাছে ডিটেইলস এরও ঘাটতি মনে হচ্ছে। বাট ছবি কোয়ালিটি বেশি মানে এভারেজ কোয়ালিটি, ঠিক আছে? যেটা মোটামুটি, যেটা আমার কাছে বেশি একটা ভালো লাগছে, যেটা একটা আসলেই সমস্যা। তো মানে পারফরম্যান্স কেন্দ্রিক ফোনগুলো কি মানে চাইনিজ ফোনগুলোর মধ্যে যেগুলো পারফরম্যান্স কেন্দ্রিক ফোন, তারা আসলে ক্যামেরা তো অনেক কম দিয়ে থাকে। এখানে তো আবার আল্ট্রা তারা দেওয়াই নেই, যেটা কিন্তু আসলেই সমস্যা। বাজেট হিসেবে এখানে অবশ্যই আল্ট্রা ওয়াইড প্লাস টেলিফোটো লেন্স কি পুরোপুরি দেওয়াটাই কি বাধ্য বা কাম্য। বাট তারা সেটাও দেয় না, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। আপনি যদি ছবিগুলো দেখেন খুব একটা ডিটেইল পাবেন না, সেটাই তো বললাম। কালার কিছুটা বুস্টেড লাগে, পপড আপ থাকে। ফ্রেমের মধ্যে যদি কিছুটা কালারফুল কোনো কিছু দেখে তখন সেটা পপড আপ যেটা করে আমরা আগে ফেলে, বললাম। খুব ক্লিয়ারলি বোঝা যায়। ডাইনামিক রেঞ্জের ইনকনসিস্টেন্সি আমরা খেয়াল করছি ডিটেইলস অল্প তো যেসব সেই ছবি লেভেলে তুলছি ঘাটতি। সেগুলাতেই। পোর্ট্রেট তোলা যায় 1x 1.5x অ্যান্ড 2x এ। পোর্ট্রেট স্যাম্পলগুলো আপনারা দেখেন, 2x এর ছবিগুলো একটু অ্যাপিলিং লাগে আর কি। অবশ্যই। আপনার ফোনে যদি ক্যামেরার চাহিদা একদম কম থাকে, তাহলে এই ফোনটায় মুভ হওয়ার কথা চিন্তা করতে পারেন। ওকে। ক্যামেরায় যদি আপনার প্রায়োরিটি একটু হলেও থেকে থাকে, তাহলে এইটা স্ট্রেইট আপ আপনার খাতা থেকে বাদ দিয়ে দেন। এটা হচ্ছে ক্যামেরার সব কথা বলার আগে আমাদের ভার্ডিক দিয়ে দিলাম। 16 মেগাপিক্সেল যেই সেলফি ক্যামেরাটা আছে, এটা দিয়ে মোটামুটি কিছু ভালো ছবি আসে। এখানেও কালার বুস্ট করে, একটু মেকআপ করে, বাট ফ্রন্ট ক্যামেরাটা মোটামুটি। তুলনামূলক ভালো। আলট্রা ওয়াইডটা অন্যরা খেলনা দেয়, ওরা দেয় নাই। প্রাইমারিটা তাইলে খুব শক্তপোক্ত স্ট্রং দিতি না, সেইখানেও আমি ওইরকম পাই নাই যে চোখ ধাঁধানো একটা প্রাইমারি ক্যামেরা পাইছি, এক ক্যামেরা দিয়ে ঘুরায় ফেলতে পারবো, সেই ব্যাপারটা এখানে মিসিং। এইটা হচ্ছে আমার কষ্টের জায়গা। ভিডিওতে ব্যাক ক্যামেরা একটা ভালো জিনিস করছে যে 4K 60 FPS রেকর্ডিং রাখছে। ভিডিও কোয়ালিটিও তো জোস না আসলে, নর্মাল টাইপের, রেজুলেশন ভালো, বাট কোয়ালিটি ওয়াইজ অবশ্যই মানে একদম কোয়ালিটিটা খুবই বাজে, খুবই বাজে। মানে হ্যাঁ, 4K 60 fps আমরা ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু আসলেই ভালো। বাট ভিডিও যে দেখলাম মানে একদম স্টেবল না, ঠিক আছে? আনস্টেবল একটা মানে আনস্টেবল মানে কি নন স্টেবল বা আনস্টেবল যেটাই বলো, যেটা একটা আসলে সমস্যা। মানে ভিডিও করতে গিয়েও শান্তি নেই, মানে কাঁপাকাঁপি নাড়ানাড়িতে আছে। যারা স্ক্রিন দিয়ে ভিডিও শুট করে তাদের কাছে সমস্যা নেই, বাট যারা ব্লগার আছে তাদের কাছে হয়তো আই থিংক সমস্যা হবে। কারণ ভিডিওতে দেখতে পাচ্ছি বেশ কাঁপাকাঁপি, বেশ জিটারিং এ লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। অ্যাভারেজ টু গুড এই লেভেলের আমি বলবো। স্টেবিলাইজেশনটা কেমন একটু খেয়াল করেন, এই তো। ভিডিও দেখলেই আপনি বুঝতে যেটা পারবেন। আমরা বলেই দিলাম। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps এর যেটাও সর্বোচ্চ সমস্যা। ভিডিও করা যায়। এছাড়া ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, NFC, আয়ার ব্লাস্টার এইসব কিছু আছে। আপনি কল রেকর্ড করতে পারবেন ওয়ার্নিং ছাড়া। এগুলো চাইনিজ ফোনের ক্ষেত্রে একটা মানে কমপ্লিমেন্টারি প্যাকেজ হিসেবেই আসে। এখন মূল কথা হচ্ছে IQ Z11 এই মুহূর্তে তো কিনবেন না কোনোভাবেই, 40,000 টাকায় কিনতে আগে মানা করে দিছি। 35,000 টাকায় নামলে আপনি চিন্তা করবেন কি কি আছে কম্পিটিশন, ওকে ওগুলোর তুলনায় কেমন ভালো কেমন খারাপ, আমার প্রেফারেন্সের সাথে আমার কি কি প্রয়োজন সেটার সাথে যাচ্ছে কিনা চিন্তা করবেন। আর আজকে থেকে 6 মাস পরে, 9 মাস পরে, 1 বছর পরে, 1.5 বছর পরে যদি এই ভিডিওটা দেখে থাকেন, তখন সেই সময় অনুযায়ী, দাম অনুযায়ী, মার্কেট অনুযায়ী জাজ করে এরপর কিনবেন। বাট সো ফার আমার ইনিশিয়াল ইমপ্রেশন ভালোর দিকে না, কারণ ওই যে দামটা মাত্র বাড়লো, বাড়ার পরেই হচ্ছে এই ভদ্রলোক হাতে আসছে। এখন এই জন্য ওর উপরে আর কি রাগটা আমি ঝাড়লাম, সোজা বাংলা কথা বলতে গেলে, সহজ স্বীকারোক্তি। আরও বেটার এক্সপেকটেশন থাকে আমাদের IQর প্রতি, কারণ IQ জোস ডিভাইস দিয়ে চাইনিজ ফোনের প্রতি একটা মোহ আকর্ষণ ওরাই কিন্তু সবচেয়ে বেশি তৈরি করছে, স্পেশালি ওদের নিউ সিরিজ। সেইখানে এই ধরনের ডিভাইস দেখে আমরা আসলে অভ্যস্ত না। এই তুলনায় হয়তো বা কিছু গ্লোবাল ডিভাইসের দিকে আমি যাইতে বেশি সাজেস্ট করব। স্পেক কম দিলেও, ফিচার কম দিলেও ওই জায়গায় শান্তি পাচ্ছেন। অ্যান্ড যেটা কিনেন
না কেন সেলটেক বিডিতে চলে যায়েন, তাদের থেকে চাইনিজ ফোন, গ্লোবাল ফোন বতি পাবেন। এইটার কম্পিটিশন রেডমি টার্বো 5, ওইটাও দেখতে পারেন। আর আমরা ফুল রিভিউ তখনই আনবো যখন মার্কেটে এইটা খুব হট কেক হয়ে যাবে, প্রপার দামে চলে আসবে, খুব লোভনীয় বস্তু হবে, এর আগে না। এখন আপনারা আমার একটা জিনিস জানান তো কমেন্টে, আপনারা কি ইদানিং চাইনিজ ফোন কিনতেছেন, কেমন কিনতেছেন বা কোন মডেলগুলো কিনতেছেন? আমার আসলে জানার ইচ্ছা। চাইনিজ ফোনগুলো মার্কেটে হুড়মুড় করে ঢুকে একদম সবার মন জয় করে ফেলছে, বাট আমার মনে হয় এখন আবার কাস্টমার বেজ আস্তে 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 হলেও ডিগ্রেড হইতেছে। যারা ফার্স্ট মুভ করছিল চাইনিজে তারাই এখন সরে আসতেছে। এখন আবার ম্যাস পিপল যারা চাইনিজ ফোন চিনেও না, ওইভাবে চাইনিজ রমে অভ্যস্ত না, তারা যাচ্ছে। আমার এই চিন্তাটা কি সত্য কিনা সেটা জানতে হবে কমেন্ট থেকে। থ্যাংক ইউ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম iQOO Z11 এর একটা কি ফার্স্ট মানে কি ইমপ্রেশন ভিডিও, সেটা দেখে আমরা অবশ্যই রিঅ্যাক্ট করেছি। তো এখানে আমার আর কিছু বলার নেই, কারণ এটা আসলে দামটা অনেক বেশি। দাম হিসেবে এটা আসলে নট ভ্যালু ফর মানি। এটার দাম যদি 32 থেকে 35 এর মধ্যে আসে তখন বলতে পারবো যে না, ঠিকঠাক আছে মোটামুটি। বাট দামটা ওভার প্রাইস। ওভার প্রাইস হিসেবে ফোনটা আসলে ভ্যালু ফর মানি না, কারণ এখানে অনেক কিছু মিসিং আছে যেটা আসলে সমস্যা। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।